সূর্য রাশি পরিবর্তন করছে 14ই মার্চ সন্ধ্যা 6:50 প্রবেশ করবে মীন রাশিতে। তো সূর্যের এই পরিবর্তনে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তো এবারের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করব, কারণ রাশির এই মীন রাশিতে একসাথে 4টি গ্রহ অবস্থান করবে 14 তারিখ থেকে। রাহু তো আগে থেকে অবস্থান করছে, তারপরে তো শুক্র, তারপরে বুধ, এবার সূর্য। তো যাই হোক, সবার প্রথম দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বিশেষ অনুরোধ করব, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো সাবস্ক্রাইব করেননি কৌতূহলবশত, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি দর্শক বন্ধুদের কোনো রকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে নয়। আর এই গোচরের ফল আপনারা লগ্ন হিসাবেও দেখতে পারেন কিংবা রাশি হিসাবেও দেখতে পারেন। তো 2025-এর সবার প্রথম পরিবর্তন হচ্ছে শুক্রের পরিবর্তন। সেটা হচ্ছে 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করলো, কুম্ভ রাশি থেকে ছেড়ে চলে আসলো মীন রাশিতে, যেটা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর। এবং এই অষ্টম ঘরে আগে থেকে রাহু অবস্থান করছে। এবার শুক্র আর রাহু এখানটাতে, শুক্র তো থাকবে 31শে মে পর্যন্ত। তো শুক্র রাহুর জুতি তৈরি হলো। তো সিংহ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, ডকুমেন্টেন্সি, কাগজপত্র এই ঘর থেকে দেখা হয়। পুরুষার্থ, পরাক্রমের ঘর, এবং হচ্ছে কর্মের ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি। এই দুটি ঘরের কিন্তু অধিপতি শুক্র অবস্থান করছে অষ্টম ঘরে, তাও আবার উচ্চ রাশি মীন রাশিতে। তো অষ্টম ঘরকে আমরা কোনো সময় ভালো চোখে দেখি না। তো অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটাকে বেশি বোঝায়। আবার অষ্টম ঘর থেকে তো গভীর জ্ঞান, গোপন কার্যকলাপ, আধ্যাত্মিক জগৎ, আকস্মিক পরিবর্তন, বিদেশ জিনিসটাকেও দেখা হয়, তন্ত্রক্রিয়া এই জিনিসটাকেও দেখা হয়, গভীর বিদ্যা সেটাকেও দেখা হয়, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক, আকস্মিক অর্থলাভ, মেডিকেল জিনিসটাকেও দেখা হয় এই ঘর থেকে। তো এই ঘরে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান, এবং সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আবার কর্মের ঘরে অবস্থান। তো শুক্রের রাশিতে দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু রাশিতে উচ্চ অবস্থায় শুক্র। তো দুই গুরুর মধ্যে এই সময় আবার স্থান পরিবর্তনও যোগ হয়েছে। তো এর একটা ভালো প্রভাব কিন্তু সিংহ রাশির উপর এই সময় পড়ছে। এবং শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক, ঐশ্বর্যের কারক, ধনসম্পত্তির কারক, যে কোনো প্রতিভা শুক্র থেকে দেখা হয়। তো এই সমস্ত কিছুর কারক হচ্ছে শুক্র, আর শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞা দেওয়া হয়েছে। তো এবার শুক্র এই অষ্টম ঘরে মীন রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে, রাহুর সাথে জুতি তৈরি করছে। তো রাহু কি? রাহু হচ্ছে অ্যাম্বিশন। রাহু সবসময় এগিয়ে যাওয়ার প্রবণতাটা দিবে। রাহু হচ্ছে কি? কানেকশন। রাহু হচ্ছে যোগাযোগ, আবার রাহু হচ্ছে ভ্রম, আবার রাহু হচ্ছে কামনা, বাসনা, মনের ইচ্ছা। এটা কিন্তু রাহু। তাহলে শুক্রের এই পরিবর্তনে অষ্টম ঘরে অবস্থান, সবার প্রথমে কি হবে, যে এই গুপ্ত যে জিনিসগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা গতি চলে আসবে। কারণ শুক্র হচ্ছে কর্মের ঘরের অধিপতি হয়ে গোপন ঘরে অবস্থান করছে, তাহলে গোপন কার্যগুলোর মধ্যে যথেষ্ট গতি নিয়ে আসবে, যোগাযোগ জিনিসটা উঠে আসবে। যেহেতু শুক্র হচ্ছে যোগাযোগের কারক, তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি তুলা রাশি, এবং রাহু থেকে যোগাযোগ জিনিসটাকে দেখা হয়, তাহলে গোপনের যে যোগাযোগ, যে কাজগুলো হচ্ছে তার মধ্যে যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। যেমন রিসার্চ জাতীয় বিদ্যা, একটা খোঁজ প্রকৃতির কাজ, যারা ওষুধ ডিপার্টমেন্টে রয়েছে, একটা ভালো জিনিসের কাজ হচ্ছে। তারপরে প্রশাসনের দিক থেকে যে কাজগুলো গোপন হচ্ছে, যেগুলো সমাজের সামনে আসে না, এইগুলো কাজে গতি আসা। তারপরে তন্ত্রক্রিয়ার কাজগুলো, যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছেন, গভীর জ্ঞানের আশায় রয়েছেন, যেগুলো গভীর রাতে গোপনভাবে করা হয়, এই সমস্ত কাজে যথেষ্ট বৃদ্ধি পাওয়া। তো এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু রাহু আর শুক্রের যখন জুতি তৈরি হয়, তখন কিন্তু লম্পট যোগও তৈরি করে। অর্থাৎ এই যোগের প্রভাবে যেরকম ভালো জিনিস রয়েছে, সেরকম আবার খারাপ জিনিসটাও রয়েছে। সেটা আবার এই অষ্টম ঘর কি? অষ্টম ঘরে রাহুর অবস্থান তামসিক গুণ বিশেষ করে প্রকাশ করাবে রাহু। আর শুক্র হচ্ছে কি? ভোগ। শুক্র সুখ জিনিসটাকে বেশি প্রকাশ করাবে, শুক্র ভোগ জিনিসটাকে দেখায়। অর্থাৎ এই যোগের আবার মাইনাস দিক, সব থেকে বড় দিক হচ্ছে যে নিজের গোপন সুখ ভোগ করার ইচ্ছা, কিংবা গোপনে যে সমস্ত অবৈধ কাজগুলো হয়, কিংবা গোপনে যে বেআইনি পথে বা শর্টকাট পদ্ধতিতে কিভাবে নিজের ইনকামকে বৃদ্ধি করা যায়, এর যে একটা গোপন রাস্তা, এটা কিন্তু এই যোগের প্রভাবে আসে। এবং এই সমস্ত লক্ষ্য, ইন্টেনশনকে যথেষ্ট
বৃদ্ধি করে দেয় শুক্র আর রাহুর জুতি এই অষ্টম ঘরে। আবার শুক্রকে মা লক্ষ্মীর সংজ্ঞাও দেওয়া হয়েছে এবং যোগাযোগ এবং কর্মের ঘরের অধিপতি হয়ে উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার কর্মের ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতিও তো অষ্টমপতি, অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। দুই গুরুর মধ্যে আবার স্থান পরিবর্তন হচ্ছে। আবার দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরের অধিপতি। তো মা লক্ষ্মী এই জায়গা থেকেও উঠে আসছে, তো এই জায়গা থেকেও একটা মা লক্ষ্মীর সংকেত আসছে, যেটা গোপন অর্থ বা যেটা আনএক্সপেক্টেড অর্থ, যেটা আশা করা যায় না এরকম অর্থ, তার যোগাযোগ এই সময় তৈরি হবে এরকম কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যেমন সেটা বিমা সংক্রান্ত ধন হতে পারে, ধন সম্পত্তি হতে পারে, কিংবা কোনো ঝামেলা জায়গা জমি যেগুলো বছরের পর বছর পড়ে রয়েছে, যার কোনো মীমাংসা হয়নি, এরকম কোনো অর্থ করি এখান থেকে পাওয়ারও কিন্তু আশা দেখাচ্ছে। আবার শুক্র হচ্ছে কি তৃতীয় ঘর, তৃতীয় ঘর থেকে আবার পরিবর্তন জিনিসটাকেও দেখায়। আবার অষ্টম ঘরে অবস্থান করছে, এই ঘরটাতেও পরিবর্তন জিনিসটা দেখাচ্ছে। কর্মের ঘরের অধিপতি স্বয়ং শুক্র এবং কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে আবার শুক্রের ঘরে। অর্থাৎ এই সময়কালে এমনও হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে যারা বিদেশে কাজকর্ম করছেন তাদের দেশের মাটিতে ফিরে আসা বা তাদের নিজের পরিচিত জায়গাতে ফিরে আসার প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে আবার কর্মসূত্রে এটাও হতে পারে যে বিদেশ যাত্রাটাও হতে পারে, যে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে বা একটা পরিবর্তন হবে। তো দুই রকম জিনিসই কিন্তু এই পরিবর্তন উঠে আসছে সিংহ রাশির ক্ষেত্রে। একমাত্র দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে অবস্থান এবং শুক্রের সাথে এই যে একটা পরিবর্তন যোগ, যার জন্য অনেক দিক থেকে সুবিধা পাচ্ছে সিংহ রাশি, এবং দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে দৃষ্টি পড়ছে কর্মের ঘর থেকে, যার জন্য সিংহ রাশি অনেক দিক থেকে মানে সুবিধা পাচ্ছে। এটা ঠিক, দেবগুরু বৃহস্পতি যদি কর্মের ঘরে অবস্থান না করত তাহলে এই যে অষ্টম ঘরে অনেক সংঘর্ষ বাড়িয়ে দিত এই শুক্র রাহুর জুতি, বিভিন্ন রকম অসুবিধাতে পড়তে হতো অন্তত কর্মক্ষেত্রে। এরপরে 27শে ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন হলো, বুধ প্রবেশ করলো এই অষ্টম ঘরে। বুধ হচ্ছে কি ব্যবসার কারক, বাণীর কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। এবং সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে দ্বিতীয় ঘর, যেটা হচ্ছে বাণীর ঘর, ধন সম্পত্তির ঘর, খাওয়া দাওয়ার ঘর। এই ঘর থেকে বিচার করা হয়, আত্মীয় স্বজন কুটুমদের ঘর। এই ঘর হচ্ছে কন্যা রাশি, বুধের মূল ত্রিকোণ রাশি, এবং একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘর, বুধের সাধারণ রাশি যেটা হচ্ছে মিথুন রাশি। এই দুই ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, আর অষ্টম ঘরে শুক্র রাহু অবস্থান করছে। এবার বুধও প্রবেশ করলো। তো বুধের মীন রাশিতে প্রবেশ করায়, এই অষ্টম ঘরে প্রবেশ করায় সাথে সাথে কিন্তু বুধের নিচ হয়ে গেল বুধ, কারণ মীন রাশিতে তো বুধ নিচ হয়ে যায়। তবে শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে, যার জন্য বুধের আবার নিচ ভঙ্গ হলো। তো বুধের সাথে শুক্রের জুতিতে এইখানটাতে যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, সেরকম নিজ ভঙ্গ যোগ তৈরি হচ্ছে। আবার বুধের সাথে রাহুর জুতিতে জ্বর যোগ তৈরি হচ্ছে। আবার বুধের শুক্রের সাথে রাহুর জুতিতে ধন সম্পত্তির যোগও তৈরি হচ্ছে। আবার লম্পট যোগও তৈরি হচ্ছে। অর্থাৎ বুধের এই অবস্থানে আর্থিক দিক আকস্মিকভাবে ভালোর দিকে যাবে সিংহ রাশির ক্ষেত্রে, কারণ শুক্র রাহুর জুতিতে কর্মক্ষেত্রে যোগাযোগ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এবং বুধ হচ্ছে কি লাভের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি ও শুক্রের সাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এই অষ্টম ঘর থেকে। তো অষ্টম ঘর থেকে আবার আকস্মিক অর্থ লাভ জিনিসটাকে বুঝাচ্ছে। এবার বুধ হচ্ছে ব্যবসার কারক আর শুক্র হচ্ছে কর্মের কারক, যেহেতু কর্মের ঘরের অধিপতি হচ্ছে শুক্র সিংহ রাশির ক্ষেত্রে, এবং কর্মের ঘরে স্বয়ং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। এবং রাহু হচ্ছে কি যোগাযোগের কারক, অর্থাৎ কর্মক্ষেত্রে আকস্মিকভাবে উন্নতির যোগ রয়েছে এই সময়, কারণ দুই গুরুর মধ্যে রাশি পরিবর্তন হয়েছে এবং অষ্টম ঘরেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ এই মুহূর্তে এই বুধের এই পরিবর্তনে। অর্থাৎ বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা ওকালতি হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, সেলসের কাজে রয়েছেন, মিডিয়ার কাজে রয়েছেন, এই সমস্ত কাজে। তারপরে যারা সৌন্দর্যের কাজে রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, সোশ্যাল মিডিয়ার কাজ করছেন, সিনেমা জগতে যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যে কোনো কলা বিভাগের সাথে যুক্ত রয়েছেন, যেমন নৃত্য, চিত্র, সঙ্গীত, এই সমস্ত কাজে তাদের যথেষ্ট উন্নতি, কিংবা এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইনকামের একাধিক রাস্তা, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি। এবং দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করা হয়। আর রাহু আর শুক্রের এই অষ্টম ঘরে অবস্থান, অর্থাৎ যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছে, ক্যাটারিংয়ের কাজে যুক্ত রয়েছে, যারা কোনো মুদিখানার বড় বড় হোলসেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে, অথবা যারা স্টক ব্যবসার সাথে যুক্ত রয়েছে, বা খাবারের প্রোডাক্ট বা খাবারের
কোনো সামগ্রীর কাজে যুক্ত রয়েছে, এই সমস্ত কাজে যথেষ্ট আইনতির যোগ রয়েছে। এছাড়া এই অষ্টম ঘর থেকে আবার গোপন অর্থ লাভ, বিমা সংক্রান্ত কাজ, অর্থ আটকে গেছে কিংবা পৈতৃক সম্পত্তি কোনো বিবাদ অশান্তি রয়েছে, বা শ্বশুর বাড়ির সাথে আর্থিক লেনদেন বা অর্থকরী কোনো যোগ রয়েছে, এই সমস্ত দিকেও কিন্তু সমাধান থাকছে অথবা লাভ হওয়ার একটা সংকেত পাওয়া যাচ্ছে। এবং তার সাথে আবার এই সময় এই জিনিসটাও উঠে আসছে যে বুধ শুক্র রাহুর জুতি, তা আবার অষ্টম ঘরে একটা অবৈধ জিনিসও উঠে আসছে, যে শর্টকাট পদ্ধতিতে বেআইনি পদ্ধতিতে নিজের ইনকামকে বৃদ্ধি করার গোপন রাস্তা এই সময় উঠে আসছে এই সিংহ রাশির ক্ষেত্রে। এরপরে 14ই মার্চ সূর্য রাশি পরিবর্তন করে এই অষ্টম ঘরে অবস্থান করবে। সূর্য হচ্ছে রাশির অধিপতি, সপ্তম ঘরে ছিল সূর্য আর শনির জুতি, এবার সেই জুতি থেকে বেরিয়ে সূর্য চলে আসছে। তো সূর্য হচ্ছে আলো আর শনি হচ্ছে অন্ধকার, একটা কিন্তু ভালো প্রভাব পড়ছিল এই সপ্তম ঘরে অবস্থান করার দরুন এই সিংহ রাশির। এবার সূর্যের অষ্টম ঘরে অবস্থান, তো সূর্যের সাথে শনির যে একটা অবস্থান, সে অবস্থানে যেরকম ফল পাচ্ছিল সিংহ রাশি, এবার কিন্তু সেটা অন্যরকম একটা, কারণ সেই সময় একটা ইগোর ব্যাপার উঠে এসেছিল বিশেষ করে। তবে এবারের পরিস্থিতিটা কিন্তু অন্যরকম হবে। সূর্যের এই অষ্টম ঘরে অবস্থান, অষ্টম ঘরটাই যাচ্ছে কি দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি। তাহলে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক কি? মিত্রতা। তাহলে মিত্রের রাশিতে অবস্থান করবে সূর্য, তা আবার অষ্টম ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টমপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে, অর্থাৎ রাশির এই সিংহ রাশির সাথে কেন্দ্রে অবস্থান, যার জন্য একটা কেন্দ্রের সম্পর্ক তো হচ্ছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তো তৈরি হচ্ছে, এটা তো ঠিক। কিন্তু রাশির অধিপতির আবার অষ্টম ঘরে যাওয়া এটা তো ভালো না, কারণ অষ্টম ঘর থেকে তো সংঘর্ষ জিনিসটাকে বোঝায়। এবং তার সাথে যে এতগুলো গ্রহের অবস্থান, সূর্যের যে একটা এগেন্স্ট, যে সূর্যের সাথে শুক্রের সম্পর্ক ভালো না, সূর্যের সাথে রাহুর সম্পর্ক ভালো না, সূর্যের সাথে তবে বুধের সম্পর্ক রয়েছে একটা মিত্রতা সম্পর্ক। অষ্টম ঘরে রাশির অধিপতির যাওয়া এটা কোনোভাবেই ভালো না, একটা সংঘর্ষের জিনিস বোঝায়। কিন্তু সংঘর্ষ বুঝালেও এখানটাতে কর্মের দিক থেকে আবার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সিংহ রাশির এই সময়। এবং সূর্য অষ্টম ঘরে অবস্থান করছে নিজের মিত্র রাশিতে। এখানটাতে সূর্যের তো অষ্টমের দোষ লাগে না, কারণ সূর্য হচ্ছে আত্মার কারক, আত্মার তো কোনো সময় মৃত্যু হয় না, যার জন্য সূর্যের অষ্টম ঘরে দোষ লাগে না। কিন্তু অষ্টম ঘর থেকে সংঘর্ষ জিনিসটা বুঝায়, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সংঘর্ষ হবে। তবে দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে অবস্থান করে তার দৃষ্টি আবার সুখের ঘরে পড়ছে, অর্থাৎ সংঘর্ষের মধ্যেও সুখ যথেষ্ট লাভ করতে পারবে সিংহ রাশি এই সময়কালে। তবে বিশেষ ক্ষেত্রে সিংহ রাশিকে যথেষ্ট সাবধানও থাকতে হবে, না তো কিন্তু আবার বেকায়দায় পড়তে হবে এই সিংহ রাশিকে অনেক দিক থেকে। কারণ এই ঘরে শুক্র আর রাহু অবস্থান করছে। শুক্রর সাথে যেমন সুখ নষ্ট হয়, এবং রাহুর সাথে অবস্থান করছে, একটা গ্রহণযোগের ব্যাপার থাকছে অষ্টম ঘরে, একটা সংঘর্ষের ব্যাপার উঠে আসছে। তো সবার প্রথম একটা মনে রাখতে হবে এই জিনিসটা, যে শুক্র আর রাহু এখানটাতে তামসিক গুণটাকে প্রকাশ করাবে। রাহু তামসিক গুণটাকে প্রকাশ করাবে, আর শুক্র সুখভোগটাকে প্রকাশ করাবে। আর সূর্য হচ্ছে কি রাজা হয়ে অষ্টম ঘরে অবস্থান করছে। তো গোপন সম্পর্ক যদি এই সময় থাকে, তো সেই সম্পর্ক অবৈধ কোনো একটা সম্পর্ক, যেটা সূর্যের এই অবস্থানে, এটা কিন্তু সমাজের সামনে উন্মুক্ত হতে পারে। অর্থাৎ এদিক থেকে যথেষ্ট সাবধান। শুক্র রাহুর জুতিতে লম্পটযোগ তৈরি হচ্ছে, একটা কলঙ্কের ছবি তৈরি হচ্ছে। যেহেতু রাজা সূর্য রাশির অধিপতি এখানটাতে অবস্থান করছে, তো একটা গ্রহণযোগের মতন কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ নিজের চরিত্রের দিক থেকেও যথেষ্ট সাবধান হতে হবে, না তো কলঙ্ক হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, বিশেষ করে সেটা কর্মক্ষেত্রের দিকে। তারপরে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার একটা ব্যাপার চলে আসছে, কারণ বুধ অবস্থান করছে অষ্টম ঘরের দ্বিতীয় পতি হয়ে, দ্বিতীয় ঘর থেকে খাবার দাবারের বিচারটা করায়। অর্থাৎ যথেষ্ট সাবধান। যারা হৃদয়জনিত অসুখ বিসুখে ভুগছেন তারা বিশেষ সাবধানে থাকবেন, রক্তজনিত সমস্যায় যারা ভুগছেন তারা বিশেষ সাবধানে থাকবেন। তারপরে এই সময়কালে কোনো রকমভাবে বেআইনি পথ বা কোনো রকম শর্টকাট পদ্ধতি নিয়ে আসা যাবে না নিজেদের ইনকামের ক্ষেত্রে, না তো কিন্তু অসুবিধায় পড়তে হবে। এবং এই সময়কালে যারা সরকারি কর্মচারী তারা কিন্তু বিশেষ খেয়াল রাখবেন নিজের কর্মস্থলে কোনো রকমভাবে বেআইনি কিছু দিকে, না তো কিন্তু মান সম্মান হানাহানির ব্যাপার হতে পারে। কারণ সূর্য থেকে প্রশাসন জিনিসটাকে দেখা হয়, প্রশাসনের কাজকর্মকে দেখা হয়। তারপরে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে ওই সময়কালে বিশেষ সাবধানে থাকতে হবে। চট করে কারোর উপর বিশ্বাস করা যাবে না, বা চট করে কাউকে কিছু বলা যাবে না। যা কিছু করতে হবে সেটা লিখিত পরিতভাবেই করতে হবে, না তো আগামী দিনের সমস্যায় পড়তে হবে।
তৃতীয় ঘর থেকে আমরা ডকুমেন্টেন্সি কাগজপত্র এগুলো বিচার করি, অর্থাৎ এই সময়কালে যে কোনো কাগজপত্রে সরকারি তাতে কিন্তু সই সাবুত করতে হলে ভেবেচিন্তেই করতে হবে। এটা কিন্তু একদম মানে মনে করে রাখতে হবে যে কোনো কাগজপত্রে সই করতে গেলে দেখে শুনে করতে হবে। এবং তৃতীয় ঘর থেকে যোগাযোগ জিনিসটাকে বোঝায়। আর শুক্র, রাহু আর বুধের জুতি এই অষ্টম ঘরে রয়েছে, এখান থেকে কম্পিউটার বা মোবাইল এই সমস্ত জিনিসকে বোঝাচ্ছে, কানেকশন জিনিসটাকে। অর্থাৎ কারোর সাথে যখন কোনো গোপন কথাবার্তা সেটা ফোন মাধ্যমে যখনই করা হবে সেই দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। পাসওয়ার্ড জনিত বা একটা কোনো রেভিনিউ জনিত সমস্যাতে পড়তে পারে এই সময়, অনলাইন ফ্রড কেসেও পড়তে পারে এই সময় এই সিংহ রাশি, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এই সময় অনলাইন জিনিসটাতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, না তো বিভিন্ন রকম সমস্যা এই সিংহ রাশির ক্ষেত্রে হতে পারে। তবে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করছে, কর্মের ঘরে অবস্থান করে সুখের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে। তো এই মুহূর্তে দেবগুরুর আশীর্বাদ যথেষ্ট কাজে দিবে এই সিংহ রাশিকে। তো যার জন্য কিছু সমস্যা হলেও সমস্যার সমাধান অবশ্যই হবে, কিন্তু সমস্যার ফেস করতে হবে সিংহ রাশিকেই। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অনেক কথাই আলোচনা করলাম সিংহ রাশিকে নিয়ে, সূর্যের রাশি পরিবর্তনে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে, এবং প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। বজরংবলী মন্দির যাবেন, সেখানটাতে বজরংবলীর দর্শন করবেন, রাম সীতার দর্শন করবেন, ওইখানে বসেই পারলে হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো পাঠ করবেন। 3 রকম জটাওয়ালা নারকেল নিয়ে যাবেন, বাবার কাছে দিবেন, যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন। এবং যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই জীবনে গুরু দীক্ষা নেবেন। গুরু আপনাদের সহায়, কর্মের ঘরে গুরুর অবস্থান রয়েছে, অতএব গুরুর সান্নিধ্যে থাকতে হবে। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তো যাই হোক দর্শক বন্ধুরা, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে একদম নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।